এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাড়ি অরুণিমা। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে সপ্তম শ্রেণীর প্রথম চ্যাপ্টার থেকে তাপের পার্ট 2 নিয়ে আলোচনা হবে। চলো শুরু করা যাক। আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো তাপ, যেটা আজকে পুরো বাকিটা কমপ্লিট হয়ে যাবে। আগের পর্বে আমি তাপের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছি, সেটা যদি না দেখে থাকো প্লিজ গিয়ে ক্লাস 7-এর ফিজিক্যাল সায়েন্স এই প্লেলিস্ট চেক করে নিও, পেয়ে যাবে। চলো শুরু করা যাক। প্রথমেই আসি, যেটা এই যে তাপ, মানে কোনো বস্তু কতটা তাপ ছেড়ে দিচ্ছে বা কতটা তাপ গ্রহণ করছে, এটা তিনটে বিষয়ের উপর নির্ভর করে। ওই বস্তুটার ভর কতটা, ওই বস্তুটা কি দিয়ে তৈরি, আর তৃতীয় হলো ওই বস্তুটা কতটা তাপ নিচ্ছে বা কতটা তাপ ছেড়ে দিচ্ছে। প্রথম ক্ষেত্রে আসি, ধরো তুমি একটা এরকম বিকারের মধ্যে জল নিয়েছো, সম পরিমাণ জল নিয়েছো, দুটো বিকার নিয়েছো এবং দুটোতেই সমান পরিমাণ জল নিয়েছো। দুটো জলেরই টেম্পারেচার আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তাপ দিচ্ছ, দুটোতেই তাপ দিচ্ছ, মানে এখানে বুনসেন বার্নার লাগিয়েছো এবং সেখান থেকে এখানে হিট আসছে। এইটাতে এই যে জল আছে সেইটাতে তুমি 50 ডিগ্রি অবধি জলটাকে ফোটাচ্ছ, 50 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি, আর এইটাতে তুমি 75 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি জলটাকে ফোটাচ্ছ। তাহলে এখানে তাপমাত্রার পার্থক্য কত হয়েছে? প্রথমে ছিল 25 থেকে 50 তাপমাত্রার পার্থক্য, মানে 50 বিয়োগ 25 মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটা বেড়েছে, মানে পার্থক্যটা হলো এত। আর এখানে ছিল 75 হয়েছিল, আগে ছিল 25, মানে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেড়েছে। তাহলে এখানে 25 বেড়েছে, এখানে 50 বেড়েছে, জাস্ট দ্বিগুণ। তাহলে এখানে যে তাপ দিতে হবে, এখানকার তাপ অনেক বেশি দিতে হবে, তাই তো। তাহলে তাপের পরিমাণ, কতটা তাপমাত্রা পরিবর্তিত হচ্ছে সেটার উপর নির্ভর করে। এটাকে ফর্মুলায় টি দিয়ে বোঝানো হয় বা ডেল্টা টি দিয়ে বোঝানো হয়। ডেল্টা মানে হলো পার্থক্য, যেটা টি মানে টেম্পারেচার, ডেল্টা মানে হলো পার্থক্য, তাপমাত্রার পার্থক্য। তারপর হলো বস্তুর ভর। তুমি ধরো এখানে 1 লিটার জল নিয়েছো, তাকে তাপ দিচ্ছ। এখানে তাপ দেওয়ার সময় দেখলে যে এখানে ধরো যতটা তোমার, মানে 1 লিটার জলকে তাপমাত্রা ধরো আছে ওই 25 ডিগ্রি সেন্টিগ্রেড, হ্যাঁ। আর এখানে তুমি 2 লিটার জল দিয়েছো, 2 লিটার জল এটাও 25 ডিগ্রিতে আছে। দুটো জলকেই তুমি তাপমাত্রা ধরো, মানে এর তাপমাত্রাটা নিয়ে যাবে হলো ধরো 50, এটাকেও 50-এ নিয়ে যাবে, এটাকেও 50-এ নিয়ে যাবে। এখানে তাপ দিচ্ছ দুটোতে, কি দেখবে যে এটাতে কিন্তু মানে তাপ অনেক কম লাগছে, এখানে অনেকটা বেশি লাগছে। মানে এই জলটা তাড়াতাড়ি ফুটতে শুরু করছে, এই জলটা লেটে ফুটছে। তার মানে কি, যে যেহেতু এর পরিমাণ কম তাই এটা সহজে, মানে এরতে যে তাপ সেটা কম লাগছে, এখানে তাপটা বেশি লাগছে। এইটাকেই এম দিয়ে প্রকাশ করা হয়। এম মানে হলো ভর, মাস, সেখান থেকে। তারপর হলো ধরো তুমি একটা পাত্রে খানিক জল নিয়েছো, সেম পরিমাণ, মানে 1 লিটার জল নিয়েছো, আর এখানে আর একটা পাত্রে 1 লিটার দুধ নিয়েছো। দুটোই কিন্তু 1 লিটার, দুটোরই তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এটা হলো জল, এটা হলো দুধ, দুটোতেই তাপ দিবে। নিয়ে দুটোকেই ধরো 50 ডিগ্রি অবধি নিয়ে যেতে হচ্ছে, এটাকেও এটাকেও। দেখবে জল অনেক সহজে 50-এ পৌঁছে গেল, থার্মোমিটারে যদি মাপি দেখব দুধটা কিন্তু অত সহজে ফুটছে না। তাহলে কোন বস্তুর ওপর তাপ দেওয়া হচ্ছে সেটার উপরও নির্ভর করে তাপের পরিমাণ। যেটাকে বলছে বস্তুটি কোন পদার্থ দ্বারা তৈরি, জল আলাদা, দুধ আলাদা, সেই জন্য, ঠিক আছে। এইটাকেই পরবর্তীতে তোমরা পড়বে যে এটাকে আপেক্ষিক তাপ হিসেবে বলা হয়, এটাকে এস হিসাবে ধরা হয়। তাহলে এই যে তাপটা তিনটে বিষয়ের উপর নির্ভর করে। উষ্ণতার হ্রাস বৃদ্ধি, যেটাকে ডেল্টা টি দিয়ে বোঝানো হচ্ছে, টি মানে হলো টেম্পারেচার, ডেল্টা মানে হলো বৃদ্ধি বা হ্রাসটাকে বোঝানো হচ্ছে, ডেল্টা মানে যে কোনো পরিবর্তন দিয়ে বোঝানো হয়, ঠিক আছে। ডেল্টাকে রিপ্রেজেন্ট করা হয়, মানে যে কোনো পরিবর্তনকে রিপ্রেজেন্ট করা হয় ডেল্টা দিয়ে। আর এম হলো বস্তুর ভর, আর বস্তুটা কোন পদার্থ দ্বারা তৈরি, যেটা পরবর্তীকালে তোমরা পড়বে আপেক্ষিক তাপ, সেটা হলো এস দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে যে ফর্মুলা সেটা হলো H = M S T, ঠিক আছে। এইচ মানে হলো তাপের
পার্থক্য, তাপের পরিবর্তন, সেটা নির্ভর করে এম মানে বস্তুর ভর, এস মানে বস্তুর আপেক্ষিক তাপ এবং টি মানে হলো উষ্ণতার হ্রাস বৃদ্ধির ওপর। আচ্ছা, এখানে আমি একটা চিহ্ন দিয়েছি এই রকম, এটা কি চিহ্ন? এই চিহ্নটা হলো সমানুপাতিকের চিহ্ন। কি? সমানুপাতিক মানে, তাহলে এই সমানুপাতিকের অর্থ কি? সমানুপাতিকের অর্থ হলো একটা পরিবর্তিত হলে অন্যটাও পরিবর্তিত হয়। মানে ভর যদি বাড়ে এইচ বাড়বে, ভর যদি কমে এইচ কমবে। মানে এখানে বোঝাবার চেষ্টা করি, ডেল্টা এইচ মানে যেটা হলো এইটা, ডেল্টা এইচ হলো এইটা, ঠিক আছে? তাহলে ডেল্টা এইচ সেটা সমানুপাতিক এম এর সাথে, এম মানে ভর, মানে তাপের আদান প্রদান, এটা ওই বস্তুর ভরের সাথে সমানুপাতিক। সমানুপাতিক মানে কি? যদি এম বৃদ্ধি পায় ডেল্টা এইচও বৃদ্ধি পাবে। আপসাইড অ্যারো মানে হলো বৃদ্ধি পাওয়া, মানে ভর বাড়লে এই যে তাপের গ্রহণ, তাপ গ্রহণ বা বর্জন সেটা বাড়বে। আবার যদি এম মানে ভর হ্রাস পায়, বস্তুর ভর হ্রাস পায়, তাহলে এইচটাও মানে এই যে তাপের হ্রাস বা বৃদ্ধি সেটাও কমে যাবে। কোনো একটা ভারী বস্তুতে ধরো একটা নির্দিষ্ট তাপমাত্রা পরিবর্তিত হলো, সেক্ষেত্রে যে তাপ লাগবে সেটা কিন্তু একটা হালকা বস্তুর থেকে বেশি, ঠিক আছে? আবার একইভাবে যদি আমি দেখি এখানে ডেল্টা এইচের সাথে যেটা টি, সেটাও সমানুপাতিক। টি মানে কি? এই যে তাপের উষ্ণতার হ্রাস বৃদ্ধি, ঠিক আছে? তাহলে বস্তুর উষ্ণতা যদি বাড়ে, উষ্ণতার হ্রাস বৃদ্ধি যদি বাড়ে, তাহলে তাপের পরিবর্তনও কি বাড়বে। মানে একটা বাড়লে অন্যটা বাড়ছে, সেটা হলো সমানুপাতিক। বুঝতে পারলাম? সেজন্য সমানুপাতিক মানে হলো একটা বৃদ্ধি পেলে অন্যটাও বৃদ্ধি পাবে। একইভাবে ডেল্টা এইচের সাথে এসও সমানুপাতিক, মানে তাপের পরিবর্তনটা এই যে আপেক্ষিক তাপ বা কোন পদার্থ দ্বারা তৈরি সেটার সাথেও সমানুপাতিক। মানে এটা যদি পরিবর্তিত হয়, এটা যদি বৃদ্ধি পায় এটাও বাড়বে, এটা যদি হ্রাস পায় এটা হ্রাস পাবে। তাহলে এক্ষেত্রে এই যে তাপের হ্রাস বৃদ্ধি, এটা সব কটার সাথে মানে বস্তুর ভর, বস্তুর উষ্ণতার পার্থক্য এবং এই যে আপেক্ষিক তাপ এগুলো সব কটার সাথে সমানুপাতিক সম্পর্কে আছে। মানে এটার সাথেও এটা সমানুপাতিক সম্পর্ক, এটার সাথে এম সমানুপাতিক, এটার সাথে এস সমানুপাতিক, এটার সাথে টি সমানুপাতিক। মানে একটা বাড়লে এটা বাড়বে, এটা বাড়লেও এটা বাড়বে, এটা বাড়লেও এটা বাড়বে, মানে দুটোই সমানুপাতিক সম্পর্কে আছে। এখন আসি পরের অংশে, সেটা হলো তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন। মানে কোনো পদার্থের মধ্যে তাপ দিলে তার অবস্থার পরিবর্তন হচ্ছে। একটা উদাহরণ দিই, ধরো তুমি ফ্রিজ থেকে বরফ বার করেছো, যে বরফ আছে সেটা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ। তাহলে বরফ যেটা আছে সেটা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ। তারপর সেই বরফটাকে খেয়াল করবে, মানে সেই বরফটাকে যদি তুমি একটা পাত্রের মধ্যে রেখে দাও খুব বেশিক্ষণ নয়, জাস্ট মানে খুব বেশিক্ষণ নয়, ঠিক আছে? জাস্ট ওই বরফটা গলে জল হচ্ছে, সেইটার মধ্যে যদি থার্মোমিটার দিয়ে দেখো, দেখবে যে সেইটা হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জলে পরিণত হয়েছে, ঠিক আছে? তাহলে দেখো মানে তাপমাত্রা কিন্তু বদলায়নি, এখানে 0 ডিগ্রি ছিল, এখানেও 0 ডিগ্রি আছে, কিন্তু কি হয়েছে? অবস্থার পরিবর্তন হয়েছে, এটা বরফ থেকে জলে পরিণত হয়েছে। তার মানে কি ও নিশ্চয়ই আশেপাশের থেকে তাপ নিয়েছে, তবেই সেটা অবস্থার পরিবর্তন করেছে, তাই না? বরফ মানে একটা কঠিন জিনিস গলে তরলে পরিণত হচ্ছে, তার মানে সে তাপ নিয়েছে, তাপ নেওয়ার ফলে কি হয়েছে? সে 0 ডিগ্রি জলে পরিণত হয়েছে। বোঝা গেল? তাহলে এক্ষেত্রেও প্লাস তাপ দিচ্ছি, মানে তাপ নিয়েছে, পরিবেশ থেকে তাপ টেনে নিয়েছে। এবার এই যে গ্লাসের মধ্যে বা পাত্রের মধ্যে রেখেছো, সে পাত্রের আশেপাশে একটা পরিবেশ আছে, তার আশেপাশে সেইখান থেকে তাপ কিছুটা ও টেনে নিয়েছে, তার ফলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জলে পরিণত করেছে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে দেখো তাপমাত্রা বদলালো না বা উষ্ণতার পরিবর্তন হলো না, কিন্তু অবস্থার যেটা, বস্তুটার অবস্থা যেটা, সেটা পরিবর্তিত হয়ে গেল। এটাকেই বলছে হলো তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন। এবার এক্ষেত্রে তুমি বলতে পারো এই তাপটা তাহলে কি তাপ নিল?
যে তাপটা আমরা বাইরে থেকে দিলামও না তাপটা, তাই না, ওরা নিজেরাই পরিবেশ থেকে নিয়ে নিল, তাহলে সেই তাপটা কি, সেই তাপটাকে বলে হলো লীন তাপ। লীন তাপের সংজ্ঞাটা দেখো, একক ভরের কোনো পদার্থে, একক ভরের মানে এখানে ভরটাকে একক ধরা হয়েছে নয়তো ক্যালকুলেশনের সমস্যার জন্য। একক মানে হলো মানে নির্দিষ্ট ভর, কোনো পদার্থের উষ্ণতা নির্দিষ্ট রেখে, মানে উষ্ণতা নির্দিষ্ট এবং ভর হলো একক ভর রেখে যদি বস্তুটার অবস্থার পরিবর্তন ঘটানো হয়, তখন ওই পদার্থ বাইরে থেকে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করবে তাকে ওই পদার্থের অবস্থা পরিবর্তনের লীন তাপ বলে। দেখো তাহলে একক ভর, এখানেও ধরো বরফ, যেটা বরফের ভর ছিল ধরো মানে 1 গ্রাম বরফ ছিল, এখানেও 1 গ্রাম জলই হয়েছে। তাহলে এর ভর কি পরিবর্তন হয়েছে না, ভর একই আছে, একক ভর। দেখো উষ্ণতা, সেটা 0 ডিগ্রি ছিল, এখানেও 0 ডিগ্রি আছে, উষ্ণতার পরিবর্তন হয়নি, কি হয়েছে, অবস্থার পরিবর্তন হয়েছে। সেই যে তাপটাও আশেপাশে পরিবেশ থেকে নিয়েছে সেটাকেই বলছে হলো লীন তাপ। ঠিক আছে, এক্ষেত্রে জেনে রাখো তোমরা যে 1 গ্রাম, এই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের 1 গ্রাম বরফের 1 গ্রাম 0 ডিগ্রি সেন্টিগ্রেডের 1 গ্রাম জলে পরিণত করতে তাপ লাগে, মানে যে লীন তাপ লাগে সেটা হলো 80 ক্যালোরি। ঠিক আছে, তাহলে এটাকে বলে হলো বরফ গলনের লীন তাপ। কি বলে, বরফ গলনের লীন তাপ হলো 80 ক্যালোরি পার গ্রাম। বোঝাতে পারলাম যে বরফ থেকে জল হচ্ছে মানে তাপ কি দিতে হচ্ছে। একইভাবে ধরো আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল নিয়েছি, সেইটাকে ফ্রিজে রেখে দিলাম, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফে পরিণত হলো, তাহলে ওই 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফে পরিণত হলো। মানে এদিক থেকে যেমন এদিকে লিখেছি বরফ থেকে জল, এটা উল্টো হচ্ছে, জল থেকে বরফ হচ্ছে। সেক্ষেত্রে কি হবে, ও লীন তাপ বর্জন করে দেবে। তার মানে কি, যখন কঠিন থেকে তরলে যাচ্ছে তখন তাপ গ্রহণ করে, তরল থেকে কঠিনে এলে তাপ বর্জন করে। এই যে আমি লিখেছি কঠিন তরল গ্যাসীয়, কঠিন থেকে যখন তরলে যায় তখন তাপ গ্রহণ করে, প্লাস তাপ মানে গ্রহণ করে, তরল থেকে যখন কঠিনে আসে তখন হলো মাইনাস তাপ মানে তাপটা বর্জন করে। এই তাপটা কি তাপ, লীন তাপ। তাহলে তোমার এই যে জলের যে কঠিনী ভবনের যে লীন তাপ সেটাও হবে কত, 80 ক্যালোরি পার গ্রাম। কিন্তু এক্ষেত্রে এই তাপটা কি ছেড়ে দিচ্ছে, মানে কঠিন থেকে তরলে গেলে লীন তাপ গ্রহণ হয়, যেটা আমি প্লাস সাইন দিয়ে বুঝিয়েছি, আর তরল থেকে কঠিনে গেলে তাপ বর্জন হয়, যেটা আমি মাইনাস সাইন দিয়ে বুঝিয়েছি। সাইন মানে প্লাস আর মাইনাস মানে হলো প্লাসটা মানে গ্রহণ করছে, মাইনাস মানে হলো ত্যাগ করছে। যেমন এখানে লিখেছি 1 গ্রাম বরফ গলন হচ্ছে, মানে বরফ গলেই জলে পরিণত হয়, তাই এই প্রসেসটার নাম কি, গলন। কত লীন তাপ লাগছে, 80 ক্যালোরি পার গ্রাম। আবার 1 গ্রাম জল যখন গলে বরফে পরিণত হচ্ছে সেই প্রসেসটাকে বলছে কঠিনী ভবন, মানে এটা কঠিনে পরিণত হচ্ছে। আর কত তাপ লাগছে, এখানে তাপ লাগে না, মানে তাপ গ্রহণ করে না, এটা তাপ বর্জন করে দেয়, সেটা হলো -80 ক্যালোরি। প্লাস আর মাইনাসটা মানে হলো গ্রহণ আর বর্জন বোঝাচ্ছে। প্লাস মানে হলো তাপ গ্রহণ, মাইনাস মানে হলো তাপ বর্জন, বোঝা গেল। কিন্তু তাপ গ্রহণ আর বর্জন হলো, কিন্তু এক্ষেত্রে বরফের যে গলনের লীন তাপ সেটা 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে জলের 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জলের কঠিনী ভবনের লীন তাপও কিন্তু ওই 80 ক্যালোরি পার গ্রামই হবে। মানে 80 ক্যালোরি লাগছে, সেজন্য ওটা গলনেরও লীন তাপ যা, কঠিনী ভবনের লীন তাপও তাই, শুধু গ্রহণ আর বর্জনের মধ্যে পার্থক্য। আবার দেখো 1 গ্রাম জল, এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের, ঠিক আছে। এবার তুমি সেই জলটাকে বাষ্পে পরিণত করতে চাইছো, অর্থাৎ এই জলটা তা উষ্ণতা কত, সেটা হলো 0 ডিগ্রি, নিয়ে যাচ্ছ কোথায়, বাষ্পে। বাষ্প মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে। সেক্ষেত্রে কি হবে, এই যে জল থেকে যে বাষ্পে পরিণত হওয়া, সেক্ষেত্রে কি হবে, লীন তাপ দিতে হবে। তাহলে এক্ষেত্রেও তাপ কি, প্লাস মানে দেওয়া হচ্ছে, লীন তাপ দেওয়া হচ্ছে বা ও পরিবেশ থেকে নিচ্ছে, ঠিক আছে। আর
যখন এই যে বাষ্পটাই আবার জমে গিয়ে মানে ঠান্ডা হয়ে বাষ্পকে যখন ঠান্ডা করে আবার জলে পরিণত হয়, তোমরা দেখবে রান্না করার সময় কোনো কিছু ঢাকা দিয়ে রান্না করলে কি হয়, অনেক ভেপার তৈরি হয়, সেই ভেপারগুলো আবার পরে জলীয় বিন্দুতে পরিণত হয়। তাহলে সেই প্রসেসটাকেই বলছে কি ঘনীভবন, সেই ঘনীভবনও এক্ষেত্রে ঘটে। দেখো তাহলে 1 গ্রাম জল 0 ডিগ্রি সেন্টিগ্রেডের 1 গ্রাম জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের 1 গ্রাম বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপ লাগছে। ঠিক আছে, মানে এটাকে বলে হলো বাষ্পীভবনের লীন তাপ, মানে জলটা বাষ্পীভূত হচ্ছে সেজন্য বলছে বাষ্পীভবনের লীন তাপ, সেটা কত 537 ক্যালোরি। এবার তোমরা বলতে পারো যে বরফ গলনের লীন তাপের থেকে এই যে জলের বাষ্পীভবনের লীন তাপ অনেকটা বেশি কেন? দেখো এক্ষেত্রে বরফ আর জলের তাপমাত্রাটা দেখো, এটাও উষ্ণতা 0 ডিগ্রি ছিল, এটাও 0 ডিগ্রি ছিল, জাস্ট ও বরফ থেকে জল হচ্ছে তাই শুধু অবস্থার পরিবর্তনের জন্য হচ্ছিল। এখানে কিন্তু একটা উষ্ণতারও একটা বিরাট চেঞ্জ হয়েছে, 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি উষ্ণতার পরিবর্তন হয়েছে, তার সাথে অবস্থার পরিবর্তনও হয়েছে, সেই জন্য এক্ষেত্রে এই যে মানে লীন তাপের পরিমাণটা এতটা বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে 1 গ্রাম জল বাষ্প হতে কত তাপ নিচ্ছে 537 ক্যালোরি তাপ। আবার ওই 1 গ্রাম বাষ্পকে যদি আমি আবার 0 ডিগ্রির জলে পরিণত করি তাহলে সে মানে 537 ক্যালোরি তাপ ছেড়ে দেবে বা ত্যাগ করবে। সেই প্রসেসটাকে বলছে হলো ঘনীভবন, মানে হলো তাপ ত্যাগ করা। ঠিক আছে, তাহলে বোঝাতে পারলাম কঠিন থেকে তরলে গেলে লীন তাপ গ্রহণ হয়, তরল থেকে গ্যাসে গেলে লীন তাপ গ্রহণ হয়। উল্টোটা যদি বলি, গ্যাস থেকে তরলে এলে লীন তাপ বর্জন হয়, মাইনাস মানে হলো বর্জন, তরল থেকে কঠিনে এলে লীন তাপ বর্জন হয়। মানে এই রকম লিস্টে কঠিন তরল গ্যাসীয় ডান দিকে যত যেতে থাকবে সেটা হলো গ্রহণ, আর যত পিছোতে থাকবে সেটা হলো বর্জন। মাথায় ঢুকেছে? এক্ষেত্রে কিন্তু এই অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে তাপের সাথে অবস্থার পরিবর্তনের যখনই সম্পর্ক আসবে, অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু সর্বদাই লীন তাপ কথাটা লিখতে হবে, শুধু তাপ লিখলে হবে না, এটা হলো লীন তাপ। এবার তাহলে আমি এখানে লিখেছি যে বরফ গলনের লীন তাপ হলো 80 ক্যালোরি পার গ্রাম। আমি এখানে লিখছি হলো জলের 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জলের বাষ্পীভবনের লীন তাপ হলো 537 ক্যালোরি। এটা থেকে তোমরা কি বুঝছো? এটা থেকে তোমরা বুঝছো 0 ডিগ্রি জলের নির্দিষ্ট 500 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, পার গ্রাম লিখতে হবে। তাহলে এখান থেকে কি বুঝছি, 0 ডিগ্রির 1 গ্রাম জলকে, যেহেতু পার গ্রাম লিখেছি তাই 1 গ্রাম ধরে নিলাম, 0 ডিগ্রির 1 গ্রাম জলকে বাষ্পীভূত করতে বা বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপ দেওয়া প্রয়োজন। আবার দেখো জল থেকে বাষ্প হলো, তাহলে বাষ্প থেকেও জল হবে, সেই একই যে 537 ক্যালোরি তাপ আমি দিচ্ছিলাম সেই তাপটাকেই আমরা আবার বের করে নেব। সেই প্রসেসটা বা সেই পদ্ধতিটার নাম হলো ঘনীভবন। বোঝাতে পারলাম? এখান থেকে দুটো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, মানে বেশ কতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, আমি সেগুলো আমি পরপর বলে দিচ্ছি। এই জায়গাটা থেকেই যে জলের ঘনীভবন, বাষ্পীভবন, কঠিনীভবন, গলন, এগুলো থেকে কি কি প্রশ্ন আসে সেটা হলো, প্রথম হলো বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো, এটা দিয়ে প্রশ্ন দিয়ে দেয়। বরফ গলনের লীন তাপ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? তাহলে কি বলতে হবে, দেখো এখানে তাপমাত্রাটা মেনশন করতে হবে, তার সাথে যে বরফের যে পরিমাণ সেটা হলো 1 গ্রাম, মানে পার গ্রাম বলেছে যেটা 1 গ্রাম সেটা মেনশন করতে হবে। মানে 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি উষ্ণতারই 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি লীন তাপ প্রয়োজন। এই কথাটা লিখলেই হয়ে গেল উত্তর। এখান থেকে আরও একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো 0 ডিগ্রি জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? 0 ডিগ্রির 1 গ্রাম জলকে বাষ্পীভূত করতে বা বাষ্পে রূপান্তরিত করতে 537 ক্যালোরি লীন তাপ প্রয়োজন। উল্টোটাও দিতে পারে, মানে বাষ্পের 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্পের ঘনীভবনের লীন তাপ হলো 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো?
তার মানে কি, যখন এই টার্মগুলো দিয়ে দেবে না, বাষ্পীভবন, ঘনীভবন, গলন, কঠিনীভবন, তখনই এই ফিগারটা মনে করে নেবে। ঘনীভবন মানেই কি, বাষ্প থেকে জলে পরিণত হওয়া। তার মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের 1 গ্রাম বাষ্পকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের 1 গ্রাম জলে পরিণত করতে হবে। দেখো এখানে গ্রাম বা ওয়েট, যেটা মাস আর কি, মানে জল পরিমাণ যেটা, সেটা কিন্তু ফিক্সড 1 গ্রাম, সব কটাতে 1 গ্রাম সেটা মেনশন করতে হবে। কেন আমরা 1 গ্রামটাকে নির্দিষ্ট করছি? কারণ এইখানে লিনতাপের সংজ্ঞায় লেখাই আছে একক ভরের। ভর যদি বদলাতে থাকে, মানে এখানে ক্যালকুলেশনে 1 গ্রাম, এখানে 5 গ্রাম, ওখানে 10 গ্রাম, ক্যালকুলেট করতে পারা যাবে না। সেই জন্য ভরটাকে আমরা নির্দিষ্ট ধরে এক্ষেত্রে কাজটা করছি। এখান থেকে আরও কতগুলো প্রশ্ন আসে, সেটা হলো লিনতাপ। লিনতাপ কাকে বলে, খুব ইম্পর্টেন্ট, বারবার প্রশ্ন আসে, খুব ভালো করে পড়বে, ঠিক আছে। আর একটা প্রশ্ন আসে, সেটা হলো হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা লাগে কেন, মানে ঠান্ডা অনুভব হয় কেন। স্পিরিট মানে কি, সেটা তরল থেকেও বাষ্পে রূপান্তরিত হয়ে যায়, এবং যখন স্পিরিট তো উদ্বায়ী, খুব সহজে উবে যায়। মানে খুব সহজে, মানে আলাদা করে তাপ, বাইরে থেকে তাপ দেওয়ার প্রয়োজন নেই, ও নিজে নিজেই উবে যায়। উদ্বায়ী মানে কি, যে পদার্থটা খুব সহজেই উবে যাচ্ছে। যখন উবে যায় স্পিরিট, সেটা কি করে, সেই জায়গাটা থেকে, আমাদের হাতের যে জায়গাটায় ধরো স্পিরিট নেওয়া হয়েছে, সেই জায়গাটা থেকে লিনতাপ শোষণ করে। তখন আমাদের হাতের এই জায়গাটায় কি হয়ে যায়, তাপমাত্রা কমে যাচ্ছে, তার ফলে আমাদের ঠান্ডা অনুভব হচ্ছে, ঠিক আছে। সেই জন্য স্পিরিট হাতে ঢাললে ঠান্ডা লাগে। এই প্রশ্নটা খুব মানে বারবার আসে, খুব ভালো করে পড়বে। তার মানে কি বললাম, ধরো হাতে স্পিরিট নিয়েছো, স্পিরিট খুব উদ্বায়ী, মানে সহজে ও তরল থেকে বাষ্প হয়ে যেতে পারে। এর জন্য বাইরে থেকে তাপ দিতে হয় না, বা তোমার ওই ল্যাম্প ট্যাম্প জ্বালাতে হয় না, ও নিজে নিজে উবে যায়। উদ্বায়ী মানে যে বস্তু সহজে উবে যায়, ঠিক আছে, সহজে তরল থেকে বাষ্প হয়ে যাচ্ছে। এবার ও তরল থেকে বাষ্প হওয়ার জন্য অবশ্যই কি প্রয়োজন, লিনতাপ প্রয়োজন। আমাদের হাতে এই জায়গাটায়, যেখানে ধরো এইখান থেকেই ও লিনতাপটা নিচ্ছে, নিয়েও মানে অবস্থার পরিবর্তন করে নিচ্ছে। এবার যেহেতু তাপ নিয়ে নিচ্ছে এখান থেকে, আমাদের কি হচ্ছে, ঠান্ডা অনুভব হচ্ছে, সেজন্য আমাদের ঠান্ডা ঠান্ডা লাগে। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সেটা হল মাটির হাঁড়িতে জল রাখলে সেই জল ঠান্ডা হয় কেন, কিভাবে হয়। মাটি অ্যাকচুয়ালি খুব পোরাস মানে এর গায়ে অনেক ছিদ্র আছে। এবার এই যে ছিদ্রগুলো দিয়ে জল বেরিয়ে আসে, জল বেরিয়ে আসার পর এবার ও কী করে, ওই যে মাটির পাত্রর গা থেকেই লিনতাপ নিয়ে সেই লিনতাপ নিয়ে সেই তরলটা বাষ্পে রূপান্তরিত হয়ে যায়। তার ফলে মাটির যে হাঁড়ির যে গাটা, সেটা ঠান্ডা হয়, তার ফলে মাটির ভিতরে যে জল আছে সেটাও ঠান্ডা হয়। সেই জন্য মাটির পাত্রে রাখা জল ভীষণ ঠান্ডা হয়। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের বারবার প্রশ্ন আসে, খুব ভালো করে পড়বে। আর যেগুলো বললাম, এই যে বাষ্পীভবনের লিনতাপ, কঠিনীভবনের লিনতাপ, গলনের লিনতাপ, এগুলো দিয়ে কিন্তু প্রশ্ন আসে, খুব ভালো করে পড়তে হবে। আর এই পার গ্রাম বা 1 গ্রাম জল, 1 গ্রাম বরফে গ্রাম কথাটা উল্লেখ করতে হবে। আর যখন লিনতাপ লিখতে দেবে, মানে 0 ডিগ্রির জলের বাষ্পীভবনের লিনতাপ কত, তখন কত বলে ছেড়ে দিলে কিন্তু 537 ক্যালোরি পার গ্রাম কথাটা লিখতে হবে। খেয়াল করবে, এই সময়, এই রকম সময় স্টেটমেন্টে যেটা লাইনটা দিয়ে দিয়েছে, সেখানে যদি সামনের দিকে গ্রাম কথাটা মেনশন না করা থাকে, 1 গ্রাম এই কথাটা মেনশন না করা থাকে, তখন 537 ক্যালোরি পার গ্রাম এই কথাটা লিখতে হবে। আর যদি সামনে গ্রাম কথাটা মেনশন করা থাকে, তখন লেখার প্রয়োজন নেই। বোঝাতে পারলাম? যেমন ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেডের 1 গ্রাম জলের বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি। এখানে যেহেতু 1 গ্রাম বলছে, তখন 537 অবধি লিখলেই হবে, পার গ্রাম কথাটা না লিখলেও হবে। কিন্তু যদি এখানে এরকম স্টেটমেন্ট দেয়, 0 ডিগ্রি জলের বাষ্পীভবনের লিনতাপ ড্যাশ, তুমি লিখে দিলে 537 ক্যালোরি, সেটা কিন্তু হবে না, পার গ্রাম কথাটা মেনশন করতে হবে। মানে যে স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টের মধ্যে গ্রাম কথাটার উল্লেখ চাই। যদি টিচাররা দিয়ে দেন তাহলে তোমাকে লিখতে হবে না, আর যদি টিচাররা না দিয়ে থাকেন, তোমাকে এত ক্যালোরি পার গ্রাম এই কথাটা লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। আর তোমরা এই শেয়ার বেশি বেশি করে করো, যাতে তোমাদের সব বন্ধু বান্ধবের মধ্যে এই পর্বগুলো ছড়িয়ে পড়তে পারে। কারণ এরকম বহু লোকের কমেন্ট আমার কাছে আসে, যারা ধরো নিজেরা পড়াশোনা করে, নিজেরা এফর্ট দিয়ে পড়াশোনা করছে, কিছু জানবার চেষ্টা করছে, যাদের হয়তো
সাহায্যকারী, বাড়িতে গৃহ শিক্ষক নেই, তারা কিন্তু সম্পূর্ণ এই ভিডিওগুলো দেখেই কিন্তু নিজেরা পড়াশোনা করার চেষ্টা করে। তাই আমি বলবো এরকম বহু বন্ধু তোমাদের আশেপাশে আছে যারা এরকম করার চেষ্টা করছে, তাদের দিকেও আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। আমি তো আমার দিক থেকে চেষ্টা করছি, তোমরাও সাহায্যের হাত তোমাদের বন্ধুর দিকে বাড়িয়ে দাও। তাই আশা করব তোমরা সবাই শেয়ার করছো। থ্যাংক ইউ।